Okay, আমরা formally Talha Training Web Development Laravel ব্যাচের Laravel-এর 15তম ব্যাচের প্রথম ক্লাসের আলোচনা শুরু করছি। প্রথমের দিকে কিছু থিওরিটিক্যাল আলোচনা হবে, ওয়েব সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা দেওয়া হবে। তারপর আস্তে আস্তে করে আমরা বেসিক্যালি মূল আলোচনায় চলে যাব। আমরা বলছিলাম ওয়েব ডেভেলপমেন্ট, তাকে কিন্তু দুইটা আমি সার্কেল করেছি, একটা হচ্ছে ওয়েব আর একটা কি ডেভেলপমেন্ট। ওয়েব কি? ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজার দিয়ে আমরা যে পেজগুলোকে অ্যাক্সেস করতে পারি ওই প্রসেসটাকে ওয়েব বলা হয়। হ্যাঁ, পেজগুলো ডেভেলপ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, রাইট, সেগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, আর সমন্বিত কাজগুলোকে বলা হয় কি ডেভেলপমেন্ট। বেশ কিছু টেকনোলজি আছে ওয়েব ডেভেলপ করার জন্য, মেইনলি তিনটা পার্ট ডেভেলপমেন্টের। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, দ্বিতীয়টা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আর 3 নম্বর পার্টটা হচ্ছে ডেটাবেস। সো প্রথমটা কি ফ্রন্ট এন্ড, দুই হচ্ছে সার্ভার সাইড, আর 3 নম্বর পার্টটা হচ্ছে পেছনে চলে যাবে। ঠিক আছে, 3 নম্বর পার্টটা হচ্ছে আমার ডেটাবেস। সো এখানে এক ধরনের ল্যাঙ্গুয়েজ কাজ করে, এই জায়গাটাতে আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ কাজ করে, আর এখানে সার্ভার কাজ করে। ঠিক আছে, তো আপনার সামনে একটা সাইট আছে talhatraining.com। আমরা যে অংশটা দেখছি এটা ফ্রন্ট এন্ড, এবং ফ্রন্ট এন্ডের স্ট্রাকচার ডিজাইন করা হয়েছে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বা কম্বিনেশন অফ ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আর পিছনে যে কলকাঠি নাড়ছে, লজিক ডিফাইন করছে, যে লাইক আপনাকে চিনতে পারা, আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, আপনাকে চিনতে পারছে, আপনি ঢুকছেন। আমি ভিডিও কোর্সে যাই, ভিডিও কোর্স দেখা যাচ্ছে, অডিও কোর্সে গেলে অডিও কোর্স দেখা যাচ্ছে, যেটা পরিবর্তন করা যায়, যেখানে লজিক আছে, ব্রেইন আছে। এই ব্রেইন রিলেটেড কাজগুলো করছে এই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আর যত ডাটা সব স্টোর হয় ডেটাবেস সার্ভারে, রাইট? তো মনে করেন আমরা তো এটাকে ওয়েবকে ডিফাইন করছি, রাইট? ফ্রন্ট এন্ডের যে ল্যাঙ্গুয়েজগুলো কাজ করে এর মধ্যে আছে HTML, লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5, আমরা এখানে শিখবো HTML5। HTML কে ডিজাইন করার জন্য, সুন্দর করে দেখানোর জন্য ইউজ হয় CSS, ক্যাসকেডিং স্টাইল শীট। আমরা শিখবো CSS3, যেটা লেটেস্ট। ক্লায়েন্ট এন্ডে আরো একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজটা এই কাজগুলোকে ইন্টারঅ্যাক্টিভ করে। এই যে কিছুক্ষণ পর পর এই ইমেজগুলো চেঞ্জ হচ্ছে, রাইট? আবার আমি যদি কার্সারটা এখানে রাখি বা এখানে রাখি, এর উপর বেস করে ইমেজটা পরিবর্তন হচ্ছে। ইন্টারঅ্যাক্টিভনেস, রেসপন্স করছে আমাকে অটোমেটিক, রাইট? কাজটা করে JS, জাভা স্ক্রিপ্ট। তিনটে অত্যন্ত ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ফ্রন্ট এন্ডে কাজ করে, HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট। এই তিনটা ল্যাঙ্গুয়েজের উপরে আলোচনা হবে প্রথম 10টা ক্লাস, যেখানে আপনারা এই ডিজাইন করতে শিখবেন। ওয়েবের যে ডিজাইন, সেই ডিজাইনটা আপনারা করতে শিখবেন। প্রফেশনাল ডিজাইন করার জন্য কিছু ফ্রেমওয়ার্ক আছে, CSS বেসড বা জাভাস্ক্রিপ্ট বেসড। এর মধ্যে অন্যতম হচ্ছে
বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, কোর্সের আলোচনায় বুটস্ট্র্যাপ আসবে। রেসপন্সিভনেস, এই একই সাইট আপনি যখন মোবাইলে দেখেন একরকম দেখা যায়, ডেস্কটপে একরকম, ল্যাপটপে একরকম, ট্যাবলেটে একরকম, রাইট? বাট কোড একটাই কিন্তু থাকে। আর ওই কোডটা এত স্মার্টলি করা হয় যেন বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম ভাবে অ্যাডজাস্ট করে। এর জন্য এই ফ্রেমওয়ার্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো এই ফ্রেমওয়ার্ক বেসড অন HTML, CSS, JavaScript। ওকে, সো এই তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ হবে কোথায় গিয়ে? বুটস্ট্র্যাপ। এখন ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনি যদি বলেন ওয়েব ডেভেলপমেন্ট আমি কি জানি HTML, CSS, JavaScript, আপনাকে ওয়েব ডেভেলপার বলবে না, আপনাকে বলবে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আপনি সাইটে শুধু ফ্রন্ট এন্ড বানাতে পারেন, রাইট? কেউ যদি বলে যে আমি মানুষ বানাতে পারি, বাট মানুষ বানাতে পারি বললে তাকে শুধু কাঠামো বানিয়ে দিলে কি হবে? মাটি দিয়ে আপনি কাঠামো বানালেন অথবা স্টিল দিয়ে আপনি কাঠামো বানালেন, হবে না, রাইট? তার চোখ, কান, নাক, মুখ সব দিতে হবে এবং তার ব্রেন দিতে হবে, রাইট? সেগুলো কেউ দিতে পারবে না, এটা ডিফারেন্ট থিং, রাইট? বাট আমি যদি বলি যে আপনি এই মোবাইল বানাতে পারবে, রাইট? প্রচুর মোবাইল মার্কেটে আছে, এই আউটলুক একটা, রাইট? আপনি টাচ করতে পারছেন না, চেঞ্জ করতে পারছেন, এটা আরেকটা কনসেপ্ট, রাইট? আরেকটা এরিয়া। আমি যখন মোবাইলটাই বলছি, মোবাইলে কভার আছে, স্টিলের একটা বডি আছে, স্ক্রিনটা আমি টাচ করতে পারছি, রাইট? বাট মোবাইলে যদি ব্রেডবোর্ড মানে নিচে ভেতরে যে বোর্ড, সেই বোর্ডটা যদি না থাকে, রাইট, তাহলে এটা কোনো দাম আছে? নেই, রাইট? আবার সবকিছু আছে, মানে একটা ব্রেডবোর্ড না থাকলে, ডিসপ্লে না থাকলে মোবাইলের কোনো দামই নেই, রাইট? সব ঠিক আছে, ডিসপ্লেও আছে, বাট এখানে কোনো নাম্বার সেভ রাখা যায় না। আপনি কিনবেন সেই মোবাইল, ওকে, সেভ রাখা যায়, খুঁজে বের করা যায় না মোবাইল নাম্বার, আপনি কিনবেন না, রাইট? তো বিষয়টা একটু চিন্তা করেন যে মোবাইলের অ্যাপ্লিকেশন গুলো আপনার সব ঠিকঠাক মতো কাজ করে, এগুলো আছে, মোবাইলে নাম্বার আপনি সেভ করে রাখতে পারেন না, তার মানে আপনার এই জায়গা নেই, স্টোরেজ নেই। আপনি স্টোর করে রাখতে পারেন, আপনি খুঁজতে পারেন না, আপনার বুদ্ধি সম্পন্ন কোনো ল্যাঙ্গুয়েজ নেই। যদি সব কিছু থাকে দেন সেটা কমপ্লিট, রাইট? সো একটা কমপ্লিট ওয়েব অ্যাপস যদি আপনি ডেভেলপ করতে চান, আপনার এই তিনটা পার্ট জরুরি। বোঝাতে পেরেছি? সো ফ্রন্ট এন্ড, সার্ভার সাইড, আর একটা হচ্ছে ডেটাবেস সার্ভার, ঠিক আছে? ডেলিভার এখন অনেক সময় আপনি বলতে শুনবেন বা আপনারা হয়তো শুনেছেন যে আপনি কি ডেভেলপার? পিএইচপি ডেভেলপার। কি ডেভেলপার? জাভা ডেভেলপার, রাইট? কি ডেভেলপার? .NET এর ডেভেলপার, অ্যান্ড্রয়েড এর ডেভেলপার, রাইট? সো আলাদা আলাদা ট্র্যাক আপনারা কিন্তু জেনেছেন। অ্যান্ড্রয়েড ডিফারেন্ট, তো মোবাইল অ্যাপস ডেভেলপ করার জন্য, বাট ওয়েবের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ গুলো খুব বেশি ইউজ হয় এর মধ্যে অন্যতম হচ্ছে পিএইচপি, তারপরে আছে হচ্ছে ASP, .NET, ঠিক আছে? ASP, .NET, তারপরে আছে হচ্ছে জাভা। এছাড়া আরো বেশ কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, পাইথন, পার্ল এবং প্যাসকেল। ল্যাঙ্গুয়েজ গুলো কি? পিএইচপি, ASP, .NET, জাভা মোস্টলি। সো এরাই মূলত এখন মার্কেটের 95% কভার করে আছে।
বাকি 5% এর মধ্যে হয়তো পাইথন 4 এরা 0.5 অবস্থায় আছে। খুব কম ইউজ হচ্ছে, বাট ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন যে কোনো ল্যাঙ্গুয়েজের তুলনায় স্মার্ট, রাইট, পাওয়ারফুল, আপকামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। নেক্সট 10 ইয়ার্স রুল করবে কে? পাইথন। ওকে, বাট কারেন্ট মার্কেট ওয়েব ডেভেলপমেন্টের জন্য পিএসপি আর সবগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে সহজ। সবগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ কি? পিএসপি। মার্কেটে পিএসপির ইউজ আছে অ্যারাউন্ড 80%। দ্যাট মিনস যত ওয়েব ডেভেলপ হয় তার 80% পিএসপি দিয়ে হয়। আর 10% মতো ডটনেটের, 5-7% আছে কি জাভা। ঠিক আছে, আর এদের অবস্থা বিশেষ একটা ভালো না। বাট সবগুলো ল্যাঙ্গুয়েজের সাথেই যদি আমি ওয়েব ডেভেলপ করতে চাই, এই তিনটা ম্যান্ডেটরি। বুঝতে পেরেছি কি? HTML, CSS, ওকে। কোশ্চেন আছে? তোমরা কোনো কিছু বুঝি নাই, রিপিট করতে হবে? এটা যখন টেকনিক্যাল আলোচনা হবে তখন সেটা বুঝতে পারবেন। প্রতিটাই আলাদা আলাদা করে ধরা হবে এবং সমন্বয় কিভাবে হচ্ছে সেটাও দেখানো হবে। এখন যে আলোচনা হচ্ছে শুধু বিষয়গুলোর নাম সম্পর্কে জানা, ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। আমি জানি যে এটা এখানে কাজ করে, ওইটা ওখানে কাজ করে, বাট কোনটার কি কাজ আমরা আস্তে আস্তে সবই করব। ঠিক আছে? আমি যে মোবাইলের এক্সাম্পলটা দিয়েছি এটা তো বোঝা যাচ্ছে। আমি যদি পুরো মোবাইল ডিভাইসটাকে যদি একটা ওয়েবের সাথে তুলনা করি, অথবা আমি একটা রোবটকে যদি আমি একটা ওয়েবের সাথে তুলনা করি, রাইট, আমি একটা ওয়েবসাইটের সাথে তুলনা করছি। সাইটটা তাহলে ট্রেনিং হতে পারে, গুগল হতে পারে, অ্যালেক্সা হতে পারে, অ্যামাজন হতে পারে, আপনার হাজারো ওয়েবসাইট ভিজিট করেন, ফেসবুক হতে পারে। তো এখানে কে কোথায় কাজ করে সে বিষয়টা আগে আমি বলার চেষ্টা করছি। কিন্তু হ্যাঁ, যে কোনো সাইটের ফ্রন্ট এন্ড যেটা ব্রাউজারে এসে ডিসপ্লে হয়ে যায়, আউটপুট আকারে দেখা দেয় যে কোডগুলো, মোস্টলি সেখানে থাকে কি HTML। ওকে, এটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য এর পেছন থেকে কাজ করে কে? CSS। হ্যাঁ, স্ট্রাকচারটা, তার মানে আমি যদি বলি যে আমি একটা রোবট বানাচ্ছি, রোবটের যে স্কেলেটন সেটা হচ্ছে HTML। তারপরে আপনি রোবটকে দেখানোর উপযোগী করতে তার উপরে আপনি নিকেল দিচ্ছেন, হ্যাঁ, আপনি কালার স্প্রে করছেন, ওটা CSS। যেখানে যে কালার দরকার সেই কালার আপনি সুন্দর করে দিচ্ছেন, CSS, রাইট। এরপর আপনি রোবটের চোখে অথবা হাতে অথবা অন্য যে কোনো জায়গায় কিছু সেন্সর লাগিয়েছেন, যে রোবট যখন হাঁটবে সে সেন্স করতে পারবে, রাইট, সেন্স করে সে তার ডিরেকশন চেঞ্জ করবে, সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট। ওকে, এরপর রোবটের মধ্যে কিছু চিপ ঢোকানো থাকে, দেখেন না আপনারা যখন গেম খেলেন অথবা মুভিতে দেখেন, ওই চিপগুলোই কি, চিপ বের করে দিলে রোবট দাঁড়িয়ে থাকে, ওইটার ভিতরে কি থাকে, প্রোগ্রামিং করা থাকে, রাইট। ওইটাকেই বলা হচ্ছে কি ব্রেন। ওই প্রোগ্রামিং করা হয় কোনো না কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ল্যাঙ্গুয়েজ ছাড়া অ্যাকচুয়ালি সেটা শুধু কাঠামোই, বিশেষ কিছু না, রাইট। ওই যে সেন্সরগুলো দিলেন সেই সেন্সরগুলো কিন্তু তেমনটা কাজ করবে না যদি না ওই প্রোগ্রামিং এর চিপটা তার ভেতরে থাকে। এরপর আসি স্টোরেজ। সে সবকিছু করতে পারে বাট ভুলে যায় সে কি সাধারণ মানুষ, সে কি সমাজে থাকতে পারবে? আপনার সকল বুদ্ধি আছে, আপনি সব কিছু করতে পারেন, বাট এখন যা শুনলেন 5 মিনিট পরে সব ভুলে গেলেন, ইভেন 1 মিনিট পরে আপনি সব ভুলে গেলেন, শুনছেন বের হয়ে যাচ্ছে, স্টোর হচ্ছে না। কে কি ক্লাসে বসে থাকতে পারবে? হ্যাঁ, সে আদৌ কিছু বুঝবে? বা কারেন্টলি বুঝলেও সে পরের ক্লাস কি বুঝবে? বিষয়টা বোঝাতে পেরেছি, রাইট। স্টোরেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মূলত কি ডেটাবেস।
এটা মেমোরি হিসেবে কাজ করে। হ্যাঁ, আমি যখন ওয়েব ডেভেলপমেন্টের ওয়েব অ্যাপ্লিকেশন বলছি সেখানে মেমোরি হিসেবে কাজ করে কি ডেটাবেস। আপনাদের মেশিনের হার্ড ড্রাইভ, আপনার মেশিনের প্রসেসর, আপনার মেশিনের র্যাম, এই তিনটা বাদ দিলে মেশিন থাকবে না, রাইট? তো প্রসেসর, র্যাম, যেটা আপনার মেশিনটাকে লাইভ রাখে, জীবিত রাখে, হার্ড ড্রাইভ ডাটা স্টোর করে, আর এই বডি, স্টিলের বডি দাম কত? 500 টাকা, তাই না? আমরা বুঝতে পেরেছি? ওকে, তাহলে ডেটাবেসে কি কি আছে, রাইট? আপনারা ডেটাবেসে কোর্স করবেন, তো সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে বা এক এক ইউনিভার্সিটি এক এক ভাবে পড়ায়। তো ডেটাবেস গুলোর মধ্যে ওরাকলের নাম শুনবেন, সবচেয়ে পাওয়ারফুল, স্ট্রং ডেটাবেস সার্ভার বলা হয়ে থাকে। হ্যাঁ, ওরাকল সার্ভার বলা হয়ে থাকে। এরপরে আছে MS SQL, এটাও বেশ ভালো মানের স্ট্রং ডেটাবেস সার্ভার। এখানে হিউজ ডাটা স্টোর করা যায়, অর্গানাইজ ভাবে রাখা যায়, হ্যাঁ, সিকিউরিটি এনশিওর করা যায়। মোস্ট পপুলার ডেটাবেস সার্ভারের নাম হচ্ছে ওয়েবের জন্য MySQL। ওয়েবের জন্য ডেটাবেস সার্ভার যেটা, তার নাম কি? MySQL। আমরা এই MySQL ডেটাবেস সার্ভার নিয়ে আলোচনা করব। ওয়েবে 99.99% এরিয়াতেই MySQL ইউজ হয় রেগুলার টাইপের ওয়েব অ্যাপসে। বাট বড় বড় অ্যাপ্লিকেশন যেখানে বিগ ডেটা আছে, তো বিগ ডেটার জন্য ডিফারেন্ট ডেটাবেস সার্ভার রয়েছে। এছাড়াও পোস্টগ্রি নামে ডেটাবেস সার্ভার রয়েছে, যা ওয়েবে ইউজ করা যেতে পারে। 4 ধরনের ডেটাবেস সার্ভার আছে বা 4 রকমের ডেটাবেস সার্ভার আছে। আমি যে সার্ভারের নামগুলো লিখছি সবাই PHP এর সাথে কাজ করতে পারে। ওকে, কোশ্চেন আছে? নেই? MSQL, Oracle both same layer এর সিকিউরিটি এনশিওর করে, কারণ এই দুজনেরই এক্সট্রা ডিস্ক থাকে যেখানে ডাটাগুলো দুই জায়গায় তারা স্টোর করে। একটা ড্যামেজ হয়ে গেলে আরেকটা জায়গা থেকে সে ব্যাকআপ নেওয়া যায়, তার মানে ব্যাকআপ স্টোরেজ আছে, এদের ব্যাকআপ স্টোরেজ নেই। Oracle MS SQL এর ব্যাকআপ স্টোরেজ আছে, MySQL Postgre ব্যাকআপ স্টোরেজ নেই। আমরা শিখছিলাম PHP কে বেস ধরে, রাইট? সো আমাদের আলোচনায় কি কি আসবে? শুরুতে HTML5, দেন CSS3, দেন আসবে JavaScript, এরপরে আসবে PHP, দেন আসবে PHP এর সাথে অলমোস্ট কাছাকাছি সময়ে MySQL। ওকে, এরপর HTML CSS এর কম্বিনেশনে বুটস্ট্র্যাপ আলোচনা হবে। যখন HTML CSS মাঝামাঝি আলোচনায় আসবে, দুইজনের প্যারালালি বুটস্ট্র্যাপ আলোচনা শুরু হবে। জাভাস্ক্রিপ্টে কিছু বিষয় আছে, কিছু লাইব্রেরি আছে
jQuery, যেটা জাভাস্ক্রিপ্ট যখন ডেভেলপমেন্টে আসবে তখন jQuery আলোচনা আসবে এবং সেখানে অ্যাজাক্সও চলে আসবে, রাইট? PHP এর আলোচনায় প্রথমে আসবে বেসিক সিনট্যাক্সের উপর PHP বেসিক, দেন কিছুটা আপডেট হওয়ার পর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, OOP যেটা আমরা নরমালি বলি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হবে। দেন ফাইনালি আলোচনা আসবে ফ্রেমওয়ার্ক, লারাভেল, এবং এটা হবে 5.6 ভার্সনে। লেটেস্ট যে ভার্সনটা আছে সেই ভার্সনে এটার আলোচনা হবে। তো ফ্রেমওয়ার্ক শুরু হলে দুইটা প্রজেক্ট আমরা করাবো, একটা হচ্ছে ব্লগ সাইট আর একটা ই-কমার্স সাইট, কিভাবে কোড করে ডেভেলপ করতে হয় সে বিষয়টা আপনারা দেখবেন ক্লাসের আলোচনায়। তো এই হচ্ছে টোটাল সিনারিও যেভাবে আলোচনা হবে। আমরা এখানে ডান সাইডে 7টা বা 8টা ল্যাঙ্গুয়েজ ছিল, সেখান থেকে পিক করেছি কাকে? PHP কে, কারণ আমরা PHP কে টার্গেট করে আগাচ্ছি। 4টা ডেটাবেস সার্ভারের মধ্যে আমরা একটা ডেটাবেস সার্ভার নিয়ে কথা বলছি, MySQL। ঠিক আছে? কোশ্চেন আছে? নেই? এখানে আমরা এই সাইটটা একটু রিভিউ করব এখন, যে কোন পার্টটা কোথায় কাজ করছে। তো এই সাইটটা PHP দিয়ে তৈরি করা, যদিও ফ্রেমওয়ার্ক ডিফারেন্ট। লারাভেলের জায়গায় সেটা কোডিনেটর CI ফ্রেমওয়ার্ক। আর লারাভেল শেখানোর পেছনে মূল কারণ হচ্ছে এখন কারেন্টলি মার্কেটে লারাভেলটা ডমিনেট করছে, কাস্টমার লারাভেলকে প্রায়োরিটি দিচ্ছে, সো ডেভেলপমেন্ট কোম্পানি লারাভেলের উপরেই কাজ করছে বেশি। এখন এই সাইটটার কোথায় কি আছে সেটা আমরা একটু বলার চেষ্টা করি। একটু যদি আমরা খেয়াল করে দেখি, এই যে অটোমেটিক বিফ করছে কিছু ইমেজ, বাট এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? এর ভেতরে লজিক আছে, কোনটার পরে কোনটা আসবে এটা যদি আমি না বলে দেই তাহলে সে বুঝতে পারবে না। HTML CSS নির্বোধ টাইপের ল্যাঙ্গুয়েজ, এদের কোনো বুদ্ধি নেই, ওকে? এদেরকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। রিপিট করছি, ল্যাঙ্গুয়েজটার নাম কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নির্বোধ ল্যাঙ্গুয়েজ বলা হয়। বাট জাভাস্ক্রিপ্ট এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে নাম্বার চিনে, যারা নাম্বার চিনে তাদেরই বুদ্ধি আছে। সে ক্যালকুলেট করতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, রাইট? সেন্স করতে পারে। সো কাঠামোটা বানিয়েছে কে? HTML। আউটলুকটা সুন্দর করেছে কে? জাভাস্ক্রিপ্ট। এখানে এই যে কিছুক্ষণ পর পর আপনি বিভিন্ন সাইটে গেলে ইমেজ চেঞ্জ হয়, স্লাইড অ্যাড চলে যায়, রাইট? এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। আবার কিছু লাইব্রেরিরও ইউজ আছে, স্ট্রং কিছু জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি আছে, লাইক jQuery। আমি যখন যেখানে কার্সার রাখছি সেই অনুযায়ী ইমেজ চেঞ্জ হচ্ছে, ওকে? সো এখানে এই জায়গাগুলোতে ইউজ হচ্ছে মূলত কি? jQuery। আবার জাভাস্ক্রিপ্ট এবং সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে বেশ কিছু ইস্যু আছে, মানে বেশ কিছু টেকনোলজি আছে যেটা অত্যন্ত পাওয়ারফুল, সাইটগুলোকে ইন্টারেস্টিং করে তোলে। লাইক গুগল, আমি যদি বলি গুগলে সার্চ করা যায়, বাট এই সার্চটা ইফেক্টিভ কতটুকু হবে সেটা কিন্তু নির্ভর করে যিনি সার্চ করছেন তার উপরে। এবং 2005 পর্যন্ত অ্যাকচুয়ালি গুগল তেমনটা নাম করতে পারে নাই। কারণ ছিল যে মানুষ যখন সার্চ করে, কি দিয়ে সার্চ করবে, কিভাবে সার্চ করবে সেটাই সে বোঝে না। ম্যাক্সিমাম ইউজার যেটা করে থাকে, যে কোনো কিছু যদি সে সার্চ করতে চায়, আপনি যখন সার্চ করতে চাচ্ছেন
আপনি টাইপ করছেন এবং টাইপ করার সাথে সাথে কি হয় আপনার কাছে একটা সাজেশন চলে আসে, তাই না? নিচ দিক দিয়ে কি একটা সাজেশন আসে না? এখানে সাজেশনটা আসছে না সামহাও, হতে পারে ইন্টারনেটের স্পিড কম থাকার কারণে। লেটস চেক হিয়ার, এখানে আসে। সো আমাদের এখানেও সেই ধরনেরই একটা সাজেশন লিস্ট আছে, বা এই কাজটাকে বলা হয়ে থাকে অ্যাজাক্স। অত্যন্ত পাওয়ারফুল টাইপের একটা টেকনোলজি, যে পেজ রিফ্রেশ ছাড়াই, কোনো প্রকার বাটন অ্যাক্সেস ছাড়াই আমি ইনস্ট্রাকশনকে ফ্রন্ট এন্ড থেকে সার্ভার, সার্ভার থেকে ডেটাবেস পর্যন্ত নিয়ে যেতে পারি এবং সেখান থেকে আমি ট্র্যাক ব্যাকও করতে পারি। বিষয়টা হচ্ছে ঠিক এরকম। দেখেন, আপনি দেখছেন এখান থেকে আমরা আছি ফ্রন্ট এন্ডে, এই সাইটটা। এখানে আছে HTML, CSS আর JS। সার্ভারে কাজ করছে কে? PHP, সার্ভার সাইড। ডাটাগুলো, এই যে নামগুলো চলে আসে, এখানে দুইজন মানুষের নাম আছে, দুইটা কোর্সের নাম চলে আসে, দুইটা, একটা ভিডিও কোর্সের নাম আছে, একটা কুইজের নাম আছে। যে কেউ যখন এই সাইটে এসে কোনো কিছু দিয়ে সার্চ করতে যাবে, সে যদি যে কোনো একটা সার্চ করতে চায়, অটোমেটিক তার সামনে আমরা সেটা নিয়ে এসে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে ডিবি। ডেটাবেসকে কিন্তু আর ডেটাবেস বলা হবে না, এরপর থেকে ডিবি বলা হবে। সো ডেটাবেসে ডাটাগুলো স্টোর আছে, আমরা যখন ইনস্ট্রাকশন এখান থেকে পাঠাচ্ছি, সার্ভার সেটা রিসিভ করছে এবং রিসিভ ডাটাটাকে সেই ডেটাবেসের ভেতরে খোঁজার চেষ্টা করছে, খুঁজে পেলে সার্ভারের কাছে নিয়ে যাচ্ছে, সার্ভার আবার ফ্রন্ট এন্ডের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই টেকনোলজিটা আপনি একটা প্রেস দিয়ে ওঠার মধ্যেই সম্পূর্ণ হচ্ছে। অত্যন্ত ফাস্টার এবং টেকনিক্যালি অত্যন্ত সাউন্ড টাইপের একটা টেকনোলজি, যেটা গুগল ইউজ করার পর গুগল সবার উপরে চলে গেছে। এটা আবিষ্কারই করেছে তাদেরই একটা টিম, এই টেকনোলজিটা। বাট নতুন কোনো ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজটা জাভাস্ক্রিপ্ট আর সার্ভার সাইডের কম্বিনেশন। তারা ডাটা ট্রান্সফার করার জন্য কিছু টেকনিক ইউজ করেছে, যেটাকে নর্মালি আমরা বলি অ্যাসিনক্রনাস প্রসেস। তার সাথে আছে XML, এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে ডাটা তারা ট্রান্সফার করে, এর মাধ্যমে ডাটাগুলো ক্লায়েন্ট এন্ড থেকে সার্ভারের কাছে, সার্ভার থেকে ডেটাবেস, দেন আবার ট্র্যাক ব্যাক। আচ্ছা, আস্তে আস্তে সবকিছুই এলাবোরেট করা হবে, সো ওরিড হওয়ার কোনো কারণ নেই। আমরা এখনো কোর্স শুরু করি নাই, থিওরিটিক্যাল আলোচনা করছি, টেকনিক্যালি কোনো কোড লেখা হয় নাই, একদম গ্রাউন্ড জিরো থেকে স্টার্ট করা হবে, এর নিচ থেকে আর শুরু করা যায় না। ওকে, তো এই জায়গায় আছে কি তাহলে? অ্যাজাক্স, জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স এই সাইটে ইউজ করা আছে। এরপর লজিকটা কোথায় কাজ করছে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা কোথায় কাজ করছে, একটু খেয়াল করেন। আমি লিখেছি SH, ইচ্ছে মতো লিখেছি টাইপ করে। লাইক আমি যদি বলি MK দিয়ে কোনো কিছু সে খুঁজে পায় নাই, বাট M দিয়ে সে অনেক কিছু খুঁজে পেয়েছে। এই যে সে বুঝতে পারছে এটা M অথবা MK, রাইট? সেই যে লজিকটা, ব্রেইনটা ডেভেলপ করা আছে কোথায়? PHP-র মধ্যে, এবং বলা আছে যে তুমি কতগুলো করে পাঠাবা। যদি আমি এখানে M দিয়ে 10টা পাই, 10টাই কি আমি দেখাচ্ছি? 2টা করে দেখাচ্ছি। সেটা ক্লিয়ার? সো লজিকগুলো ডিফাইন হচ্ছে কোথায়? সার্ভার সাইডে। সো এর পেছনে প্রচুর কোড আছে, নাম্বার অফ লাইন অফ কোড সেখানে লেখা আছে।
এটা একটা কোড এডিটর, জাস্ট ধারণা দেওয়ার জন্য, রাইট? জাস্ট ধারণা দেওয়ার জন্য আমরা একটু দেখাতে পারি নাম্বার অফ ফাইলস। নাম্বার অফ ফোল্ডার্স একটু যদি খেয়াল করে দেখেন, সাব ফোল্ডার্স, এবং প্রত্যেকের মধ্যেই কিন্তু নাম্বার অফ লাইন অফ কোড আছে। সো ওই যে প্রজেক্টটা যেখানে প্রায় হয়তো 3 লাখ 3.5 লাখ লাইনের কোড লেখা আছে, রাইট? সো প্রজেক্টটা দাঁড় করানোর জন্য যেখানে HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, PHP আছে, রাইট? ফ্রেমওয়ার্কের নিজস্ব কোড আছে। সো প্রচুর কোড এক একটা ফাইলের মধ্যে লেখা আছে। আমি লাইভ সাইডের কোডটা জাস্ট ধারণা দেওয়ার জন্য একটু দেখাচ্ছিলাম। ওকে, সো কোডগুলো এডিটরে লিখতে হবে। আমরা এডিটর হিসেবে ইউজ করব নেটবিনস অথবা সাবলাইম টেক্সট, প্রসেসটাকে ইজি করার জন্য। যদি এখানে আরো কিছু বিষয় আমরা দেখি, লাইক আমরা যদি ভিডিও কোর্সেসে যাই, এখানে আমাদের বেশ কিছু ভিডিও কোর্স বানানো আছে। আমাদের ট্রেনাররা এই কোর্সগুলো বানিয়ে রেখেছে ইউজারদের জন্য, ফ্রি ম্যাটেরিয়ালস। আমি যদি বলি যে না আমি HTML শিখবো, আপনি উপরে HTML লিখছেন, HTML এর কোর্সগুলো অটোমেটিক এখানে কিন্তু সার্চ হয়ে আসছে, রাইট? আর আমি এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনাদের হোমওয়ার্কে এই কোর্সগুলো অ্যাসাইন হবে। এখন যেই কোর্স ছোট ছোট করে দেখানো আছে এটা এখানেও আলোচনা হবে, বাসায় গিয়ে আপনারা এটাও ফলো করবেন, যেখানে প্রতিটা টপিক একটা একটা করে দেখানো আছে যে এর কাজটা এরকম, এভাবে কোড লিখতে হয়। সো দুইটা জায়গা থেকে আপনারা ইজিলি শিখতে পারবেন। সো HTML এর ভিডিও টিউটোরিয়ালে যদি আমরা প্রেস করি, সো এই ডাটাগুলো সব কোথায় আছে? সব আছে ডেটাবেসে। লজিক কে দিচ্ছে? ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, প্রোগ্রামিং। এই যে ডাটাগুলো স্টোর, ডাটাগুলো এখন আমার সামনে আছে এবং এখানে লজিক দিয়ে বলা আছে যে কোন কোন টপিকের উপরে আলোচনা, যেটা লেফট সাইডে বলা আছে। প্রতিটা লিংক ক্লিক করলে উপরের ভিডিওটা পরিবর্তন হবে, রাইট? সো ভিডিওটা তোলা আছে। এখন কথা হচ্ছে যে ভিডিওর ভেতরে তো কোড আলোচনা আছে। কোড করলে কি ট্রেনার কোড লিখেছে না, ওই কোডগুলো আবার আমরা এখানে দিয়েও রেখেছি ওয়ার্ক ফাইল আকারে। আপনি নামিয়ে নিয়ে টেস্টও করতে পারেন যদি আপনার কোডটা কাজ না করে, ঠিক আছে? সো এটা ম্যাটেরিয়ালস বেসড, কন্টেন্ট বেসড, নেটওয়ার্ক ওরিয়েন্টেড একটা সাইট, তো যেটা আমরা ডেভেলপ করছি এবং একটা ফেজ রিলিজড অবস্থায় আছে। সো এটা সোশ্যাল নেটওয়ার্কিং যেমন এডুকেশনাল নেটওয়ার্কিং, ডিফারেন্ট টাইপের একটা সাইট। তো ওয়েবে হাজারো টাইপের সাইট আছে যার সংখ্যা কয়েক বিলিয়ন, বাট টাইপ নট মোর দেন 350, রাইট? 350টার আশেপাশে টাইপ আছে। কারণ টাইপ কোনগুলো? ই কমার্স একটা টাইপ, ওকে, সার্চ ইঞ্জিন একটা টাইপ, সোশ্যাল নেটওয়ার্কিং একটা টাইপ, তাই কিনা? হ্যাঁ, আচ্ছা। তারপরে আছে হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একটা টাইপ, কোম্পানি ওয়েবসাইট একটা টাইপ, কর্পোরেট ওয়েবসাইট এটা একটা টাইপ, স্পোর্টস ওয়েবসাইট সেটা আরেকটা টাইপ। এক একটা সাইট কি এক এক রকম না? এক একটা সাইট কি এক এক রকম। যেমন ফেসবুক আর অ্যামাজন, এই দুজনের মধ্যে পার্থক্য কি? ইকবাল বলেন। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্ক আর অ্যামাজন হচ্ছে একটা ই-কমার্স। দুটো কি একই রকম দেখতে, একই রকম কাজ করা যায়? করা যায় না। তাহলে আপনারা 10টা 10 রকমের সাইটের নাম লিখুন, এখনকার টাস্ক। 10 ধরনের 10টা ডিফারেন্ট সাইটের নাম লিখুন, নকল করা যাবে না। নেটবিনসে প্রজেক্ট নেওয়া হয়েছে, শিখিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আমি ভিডিওতে রাখার জন্য আমি আমার মেশিনে একবার করব, ঠিক আছে?
হাজারো প্রজেক্ট আপনি নেটবিনসে অ্যাড করতে পারেন। নেটবিনস কি? নেটবিনস হচ্ছে একটা এডিটর। আপনাকে বলা হলো যে একটা সুন্দর ডকুমেন্ট বানিয়ে নিয়ে আসেন, আপনি কি ইউজ করবেন? মাইক্রোসফট অফিস ইউজ করবেন, ওয়ার্ড টুল ইউজ করে সুন্দর একটা ডকুমেন্ট বানাবেন, তাই না? এখন আপনি এটাকে নোটপ্যাডে পারবেন? নোটপ্যাডে লেখা, বাঁকা করা, কালার করা, ছবি দেওয়া, এগুলো সম্ভব? সম্ভব না। বাট ওয়ার্ডে কিন্তু এটা সম্ভব। আচ্ছা, একবারে সিমিলার না হলেও কাছাকাছি, যে এডিটরগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চিনে এবং প্রোগ্রাম লিখতে গেলে আপনাকে সাহায্য করে। আপনি যদি অর্ধেকটা জানেন, অর্ধেকটা সে আপনাকে সাপোর্ট দেবে। আপনি যদি স্পেলিং ভুলে যান, কাছাকাছি গেলেও আপনাকে সেই সাপোর্টটা সে দেবে নির্ভুলভাবে কোড লেখার জন্য। এটাকে বলা হয়ে থাকে আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। নাম্বার অফ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে, এর মধ্যে নেটবিনসটা অন্যতম। ঠিক আছে? আচ্ছা, একটা সাইট আছে alexa.com, অত্যন্ত পাওয়ারফুল সাইট। এরা বিশ্বের সকল ওয়েবসাইট নিয়ে কাজ করে, যে সাইটগুলো অনলাইনে আছে। রাইট? এর যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল আছে অত্যন্ত পাওয়ারফুল, এবং তারা ডাটাগুলো নিয়ে তাদের সার্ভারে রেখে দেয়, এবং সে অনুযায়ী এই লিস্টটা ডিসপ্লে করে। এই লিস্টে প্রথম যে 5টা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে আপনারা মোটামুটি 3টাকে চিনেন, আর 2টা তেমনটা পরিচিত না। বাট এটাই, এই 5টাই টপ 5 ওয়েবসাইট ওয়ার্ল্ডের। google.com, রাইট? এটা সবচেয়ে বেশি ইউজার ইউজ করে, মানে বেশি ইউজার এটাতে ভিজিট করে প্রতিদিন, তার উপর বেস করে এই র্যাঙ্কিংটা কিন্তু তৈরি হয়। দ্বিতীয়তে আছে ইউটিউব, আর 3 নম্বরে আছে কি? ফেসবুক। এরপরে আছে বাইদু, এটা একটা সার্চ ইঞ্জিন, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজের একটা সার্চ ইঞ্জিন। সো চাইনিজ পিপলরা গুগল ইউজ করে না, এরা বাইদু ইউজ করে। হ্যাঁ, সিমিলার টাইপের সার্চ ইঞ্জিন, এবং তাদের ডেটাগুলো ওই নেটওয়ার্ক থেকেই তারা খুঁজে নেয়। আর আমরা যেরকম গুগলের কাছে ডাটা সাবমিট করি, চাইনিজটা বাইদুতে ডাটা সাবমিট করে। রাইট? তারা পপুলেশনের 1/4, ওয়ার্ল্ডে যে 700 কোটির উপরে লোক আছে তাদেরই 150 কোটির বেশি। এই কারণে তাদের সাইটটা বেশ জনপ্রিয়। উইকিপিডিয়া বেশ জনপ্রিয় সাইট ইনফরমেশন পাওয়ার জন্য। এই সাইটটাতেও প্রচুর লোক ভিজিট করে প্রতিদিন, এবং এটা র্যাঙ্ক নাম্বার 5। yahoo.com আপনারা জানেন, কিউকিউটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা থাকার কথা না, এটাও চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এটাও নেটওয়ার্কিং বেস সাইট। টাবাও, এটাও বেসিক্যালি 2003-এ আসে, এটা একটা মার্কেট প্লেস। ঠিক আছে, এটা একটা মার্কেট প্লেস সাইট। টিমেইল নামে একটা সাইট আছে, এটাও এপ্রিল 2008-এ আসে, বাট এটা আমাদের রিজনটাতে অতটা জনপ্রিয় না। আর 10 নম্বরে আছে কিন্তু টুইটারের নাম হয়তো আপনারা শুনেছেন। আর এটা দেখানোর পেছনে মূল কারণ হচ্ছে যে এই জায়গা থেকে একটু সরে আসতে হবে যদি আপনারা মোটামুটি এই কোর্সটা থেকে ভালো কিছু পেতে চান। অন অ্যান অ্যাভারেজে আমি যদি বলি, ফেসবুকে ডেইলি আমরা 9 ঘন্টা 58 মিনিট সময় নষ্ট করি। রাইট? এটা কিন্তু আমার কথা না, এটা রিপোর্ট করছে কে? অ্যালেক্সা, যে ডেইলি পার ভিজিটর 9 ঘন্টা 58 মিনিট সময় এখানে থাকে। এভারেজটা একজনকে দিয়ে হয় না, টোটাল ইউজারকে দিয়ে যত লোক থাকছে তার উপর ভাগ দিয়ে বলা হচ্ছে যে 9 ঘন্টা 58 মিনিট সময় আমরা ওই সাইটটাতে ব্যয় করছি। তো অলমোস্ট 10 আওয়ার্স, সেখান থেকে 3 ঘন্টা প্র্যাকটিস টাইম বের করতে হবে, এবং এই কোর্স চলাকালীন সময় ওই জায়গাটাতে ইনভেস্ট করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? অন্য কোথাও থেকে টাইম বের করার কোনো দরকার নেই। পড়াশোনা করছেন, স্কুল কলেজ করছেন, সব করছেন, বাট এখান থেকে যে 10 ঘন্টা সময় ব্যয় হয়, সেখান থেকে 3 ঘন্টা আমরা চাচ্ছি। ওকে ওকে নাও আমরা অ্যাকচুয়ালি একটা ছোট্ট স্ট্রাকচার আজকে আমরা করব যে কোনো সাইটের জন্য। সো ওই স্ট্রাকচারটা আমি প্রথমে আঁকবো। HTML এর ফার্স্ট লেআউট আমরা ক্রিয়েট করার চেষ্টা করব টেবিলের মাধ্যমে। সো এটা কিভাবে করা যায়, আমি আগে একটা প্রজেক্ট অ্যাড করি। বেটার হচ্ছে যে আপনি আপনার মেশিনে যে কোনো একটা ড্রাইভে একটা ফোল্ডার করবেন, যে কোনো জায়গায়। HTML CSS এর জন্য সার্ভারের দরকার নেই,
HTML আর CSS এর সার্ভার হচ্ছে ব্রাউজার। রিপিট করছি, HTML CSS এর সার্ভার কি? ব্রাউজার গুলো। সো যে কোনো ব্রাউজারই তার সার্ভার হিসেবে কাজ করতে পারে। সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমি আমার মেশিনে ডি ড্রাইভে একটা ফোল্ডার বানাচ্ছি, যে ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 15 HTML CSS। আমরা যতক্ষণ HTML CSS করব এই জায়গায় এই ফোল্ডারটার মধ্যে থাকবে। ওকে, আমি ডি ড্রাইভে করেছি। সো ফার্স্ট স্টেপ আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে প্লাস একটা সাইন দেখতে পাচ্ছেন না হলুদ কালারের, এটাকে বলা হয় অ্যাড প্রজেক্ট বা নিউ প্রজেক্ট। হ্যাঁ, কার্সরটা নিলে টুল টিপে দেখা যায় নিউ প্রজেক্ট। সেখানে প্রেস করলেই তিনটা অপশন আসে। এখানে অপশন অনেক বেশিও আসতে পারে, ভার্সন অনুযায়ী অনেক ফিচার এখানে থাকবে। সো লাইট ওয়েট ভার্সনটা দেওয়া আছে। তো আমরা চাচ্ছি HTML5 এর একটা প্রজেক্ট তৈরি করতে। সো প্রথমেই সিলেকশন ছিল PHP এর, আমি এটা HTML5 জাভাস্ক্রিপ্টে নিচ্ছি। দেন নেক্সট, এরপর আমাকে বলতে হবে যে কোন পাথের সাথে এই প্রজেক্টটা কানেক্ট হবে। সো আমি ব্রাউজ করব। ব্রাউজ করে কি ফোল্ডার দেখাতে হয় না? আপনারা তো অনেক কিছু ইনস্টল করেন যখন ল্যাপটপ নিয়েছেন। সো আমারটা কোথায় আছে? ডি ড্রাইভে নিচের দিকে থাকার কথা, কারণ W দিয়ে শুরু করা ওয়েব ডেভেলপমেন্ট। এই যে ওয়েব ডেভেলপমেন্ট আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করে যখন আমি ওপেন করেছি তখন কিন্তু আমার ডি ড্রাইভের সাথে আমার প্রজেক্ট লোকেশনটা কানেক্টেড। এবার এই পুরো নেমটা আমরা কপি করে প্রজেক্ট নেম লোকেশনে পেস্ট করে দিচ্ছি। ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 15 HTML CSS টা আমি এখানে পেস্ট করে দিলাম। দেন ফিনিশ। রাইট, আমি যখন ফিনিশ বলবো তখন কি হবে? এই নামটা সেম নামটা এখানে দেওয়ার কারণটা কি? আমার ফোল্ডারের নাম এবং এই নামটা সেম হলে আমার এই লিস্টটা বুঝতে সহজ হবে। যে কোনো সময় কোড ওপেন করা, কোড করা আমার জন্য ইজি হবে। ভিন্ন নাম দিলে কাজ করবে, বাট আপনি বিপদে পড়বেন যে কোন প্রজেক্টটা কার সাথে কানেক্টেড আমি কিন্তু ভুলে যাব। রাইট, তো সেম নাম কিন্তু হতে হবে। সো আমি ফিনিশ করে দিচ্ছি। এখানে কিছু কোড জেনারেট হবে। হ্যাঁ, কিছু কোড জেনারেট হবে, একটা ফাইল জেনারেট হবে। সো সেগুলো আমাদের একটু বুঝতে হবে। দেখেন, এই কোডগুলো জেনারেট হয়ে গেছে। জেএস, জেসন এগুলো দেখা যাচ্ছে, এগুলো আমার দরকার নেই। আমরা জাস্ট index.html নিয়েই কাজ করব। ক্লিয়ার? আর আমাদের প্রজেক্ট লিস্টে এটা চলে আসে, এই যে ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 15 HTML CSS। ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন সাইট রুটের মধ্যে HTML টাই দেখা যাচ্ছে। আর যদি আমরা ফোল্ডারে যাই, ফোল্ডারে গিয়ে এখানে আরেকটা সাব ফোল্ডার হয়েছে যার আন্ডারে বেশ কিছু ফোল্ডার এবং ফাইল দেখা যাচ্ছে। এটা অটো জেনারেট হয়েছে নেটবিনস এর থ্রুতে। তো পাবলিক HTML এ যখন যাবেন তখন কিন্তু আপনি আপনার ইনডেক্স ফাইলটাকে দেখতে পাবেন। ঠিক আছে? আর যেহেতু HTML ফাইলের ফরম্যাটটা হয়েছে HTML ডকুমেন্ট, টাইপটা কি HTML, আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট এক্সটেনশন কি হবে? .html এক্সটেনশন। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা এক্সটেনশন রয়েছে। HTML ফাইলের জন্য .html, CSS এর জন্য .css, PHP এর জন্য .php। যেমন ফাইল, ডক ফাইলের এক্সটেনশন কি, মানে ওয়ার্ড ফাইলের এক্সটেনশন কি? .docx, docx যেটা লেটেস্ট ভার্সন। পাওয়ারপয়েন্ট ফাইল, PowerPoint file, PPT, right? PPT or PPT. So এই ফাইলটাকে, এইটাই মূলত আমাদের ওয়েব ফাইল।
রাইট? যেটা কোডে দেখতে পাচ্ছেন এই এক্স্যাক্টলি এই ফাইলটাই, ওই ফাইলটাকে যখন আপনি এডিটরে খুলবেন এরকম কোড দেখা যাবে, আর এই ফাইলটাকে যখন আপনি কোনো ব্রাউজারে নেবেন, তখন ওইটা ব্রাউজারে দেখা যাবে। ঠিক আছে? সো আমি যদি ওপেন করি, যে কোনো ব্রাউজারে আমি ওপেন করতে পারি। হ্যাঁ, আপনি ফায়ারফক্স বলেন, মোজিলা মানে ফায়ারফক্সের মোজিলা, ক্রম, অপেরা, সাফারি, ব্লগ, যে কোনো ব্রাউজারে আপনি এটাকে নিতে পারেন। সো ব্রাউজারে নেওয়ার পরে জাস্ট এখানে স্ট্যাটাস দেখা যাচ্ছে এবং এখানে কিছু টেক্সট দেখা যাচ্ছে, যেটা দেখানোর দরকার সেটাই কিন্তু এখানে আছে। আর অটো জেনারেট হওয়াতে একটি স্ট্রাকচার এসেছে, এই কোডের একটি স্ট্রাকচার এসেছে যেটা HTML এর স্ট্রাকচার। HTML এর এগুলোকে বলা হয় কি, আমি যেটাকে সিলেক্ট করেছি সেটাকে ট্যাগ বলা হয়, রাইট? আমি যখন কার্সরটা HTML এর উপরে রেখেছি, এখানে দেখেন হলুদ হয়ে গেছে, রাইট? তার মানে এটাকে বলা হচ্ছে তার ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে তার ক্লোজিং ট্যাগ। হেড ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, বডি ওপেনিং এবং ক্লোজিং। সো এরকম HTML5 এর 115টা ট্যাগ আছে। 115টাই আপনাদের মুখস্থ রাখার দরকার নেই, ইভেন একটাও মুখস্থ রাখার দরকার নেই, কাজ জানতে পারলেই হলো। ওকে, এর মধ্যে ইম্পর্টেন্ট ট্যাগ আছে 50-60টা, যেগুলো রেগুলার ইউজ আছে, বাকিগুলো রেগুলার ইউজ নেই। আচ্ছা, HTML5 লেটেস্ট এবং HTML5 এর সাহায্যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন করা সম্ভব হয়। এখানে স্মার্ট কিছু ট্যাগও রয়েছে, যেটা দিয়ে অনেক জটিল কাজ আগে যেটা করা সম্ভব হতো না সেটা HTML দিয়ে করা সম্ভব হচ্ছে। HTML দিয়ে ভিডিও রান করা যায়, অডিও রান করা যায়, হ্যাঁ, এখানে ডিজাইন ইমপ্লিমেন্ট করা যায়, তো ইভেন HTML5 দিয়ে গেমিংও করা যায়। সো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে HTML নির্বোধ ল্যাঙ্গুয়েজ, এখন কিছুটা তার বুদ্ধি আছে। ওকে, সো HTML ফাইলে এখন পর্যন্ত কয়েকটা ট্যাগ ইন্ট্রোডিউস করা আছে এবং সেগমেন্ট করা আছে, দেখেন। আর ট্যাগগুলোকে সমানে লেখা নেই, আপনারা যখন লিখেন লেফট থেকে শুরু করেন, রাইটে চলে যান, আবার লেফটে আসেন, রাইটে চলে যান, বাট এখানে কিন্তু একদম লেফট অ্যালাইন্ড অবস্থায় নেই। এটাকে বলা হয় ইনডেন্টিং। আপনি যখন কোড লিখবেন প্রপারলি ইনডেন্ট করবেন। ইনডেন্ট বলতে বোঝায় যে কার আন্ডারে কে আছে, রাইট? সো সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে HTML। HTML এর আন্ডারে আছে দুইটা ট্যাগ কি, হেড এবং বডি। এই দুটো হচ্ছে HTML এর পরের ধাপে আছে এবং এরাই মেজর। হেডের অংশে যে ট্যাগগুলো বসে তার কাজ হয় স্ট্যাটাস ওরিয়েন্টেড। স্ট্যাটাস, যে লাইক এখানে কি ইমেজ থাকবে, এই ফাইলটা কার সাথে কানেক্ট থাকবে, এখানে কি লেখা থাকবে, এখানে মানে কোন CSS এর সাথে কানেক্ট করব, কোন জাভাস্ক্রিপ্টের সাথে কানেক্ট করব, এই যাবতীয় তথ্যগুলো। আবার মেটা বলে একটা বিষয় আছে, যে এই ইনফরমেশনগুলো সার্চ ইঞ্জিনের কাছে কিভাবে পৌঁছবে, কিভাবে রিপ্রেজেন্ট হবে, এই ইনফরমেশনগুলো কোথায় দেয়া থাকে, হেডের মধ্যে, রাইট? আমরা যখন ডিজাইনগুলো দেখি কিন্তু এই বড় সাদা অংশে। এই সাদা অংশে কোনো কিছু ডিসপ্লে করাতে গেলেই আমাকে কোড লিখতে হবে বডির অংশে। মেটার অংশটা যদি আপনি না দেন বেশ কিছু সমস্যা আছে, যেমন প্রথম যে মেটাটা, এটা যদি আপনি না দেন বাংলা ডিসপ্লে করতে পারবেন না, বা আদার্স ল্যাঙ্গুয়েজ আপনি ডিসপ্লে করতে পারবেন না, শুধু ইংরেজি ডিসপ্লে হবে। যেমন আপনি ইংলিশ ওয়েবসাইট করতে পারবেন, আর এই লাইনটা জুড়ে দিলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট আপনি করতে পারবেন। বুঝতে পারছি? আবার ডিভাইস যদি রেসপন্সিভ করতে চান, যে কোনো ডিভাইসে আপনি যদি এই লাইনটা তুলে দেন, তাহলে আপনাকে স্পেসিফিক ডিভাইসের জন্য স্পেসিফিক কোড লিখতে হবে, আর এই লাইন থাকলে একটা কোডই বিভিন্ন ডিভাইসে দেখা যাবে। তো অত্যন্ত পাওয়ারফুল, হ্যাঁ, বিভিন্ন শেপে যে দেখানো হয় বিভিন্ন মোবাইলে। আমি যদি এই পেজটাকে এই মোবাইলে খুলি তাহলে আমার মোবাইলের স্ক্রিন অনুযায়ী আসবে, আর এই লাইনটা না থাকলে সেটা বড় করে আসবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তো হেডের মধ্যে বেশ কিছু ট্যাগ দেয়া হয়ে থাকে, বাট এর সংখ্যা বেশি না। ইম্পর্টেন্ট ট্যাগগুলোর মধ্যে আছে টাইটেল, আছে মেটা, স্টাইল নামে একটা ট্যাগ আছে, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, যে ট্যাগগুলো এই হেড সেকশনে বসানো হয়। আর বাকি সকল ট্যাগ বসে কার মধ্যে, বডিতে। রেস্ট অফ ট্যাগস, রাইট, কার আন্ডারে আসে, বডি সেগমেন্টে। তো আপনারা যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন, HTML সম্পর্কে টোটাল ধারণাটা ক্লিয়ার করে নিতে হবে। ডিজাইনারের কাজ হচ্ছে ডিজাইন করা, এই কোর্সের কাজ ডেভেলপমেন্ট শেখা।
ডিজাইনটা ইউজ করতে পারা। যদি কেউ ডিজাইন শিখতে চায় তাহলে ডিজাইনের উপরে আলাদা করে হয়তো 40-50টা ক্লাস নিলে আপনি ডিজাইনে মোটামুটি একটা অবস্থায় আসবেন। বাট তারপরেও ডিজাইনের জন্য দুইটা পার্টে শিখতে হয়, একটা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড ডিজাইন, তারপরে ওয়েব ডিজাইন, রাইট? ওটা আলাদা বিষয়। সো আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েব ডিজাইনের উপরে একটা কমপ্লিট ব্যাচ আছে, বেশ কিছু ব্যাচ তোলা আছে ওয়েব ডিজাইন এসিআইপি বলে। তো যে ব্যাচটা আপনাদের কাছে পছন্দ হয়, হ্যাঁ, 1 থেকে 24 বা 27 এরকম ব্যাচ আমাদের রয়েছে, যে ব্যাচটা পছন্দ হয় ওটা ধরে আপনারা ডিজাইনটা আস্তে আস্তে করে শিখতে পারেন। যদিও এখানে 10টা ক্লাস টোটালি ডিজাইনের উপরে হবে। আচ্ছা, এখন ট্যাগগুলোর মধ্যে দুটো স্পেশাল ট্যাগ আছে, একটা হচ্ছে ডক টাইপ আর একটা হচ্ছে কমেন্টস। ডক টাইপ ট্যাগটার কাজ হচ্ছে যে ডেটা টাইপ ডিফাইন করা, যে আমি কোন ভার্সনে HTML লিখছি। এই ডক টাইপ HTML মিন্স আমি HTML5 ভার্সনে আছি, লেটেস্ট, রাইট? সো এটা মুছে দিলে যেটা হবে যে আউটপুটে তেমন কোনো ব্যাঘাত ঘটবে না, বাট রেসপন্স টাইম স্লো হবে, যদিও এটা খালি চোখে দেখা যায় না। একটা জিনিস খেয়াল করবেন, বা যদি এরকম হয় যে আপনারা জানেন যে এই বিল্ডিং এ টাওয়ার ট্রেনিং আছে, বাট কততম ফ্লোরে সেটা আপনি জানেন না, তাহলে আপনার কি খুঁজতে সময় লাগবে না? লাগবে। আবার যদি বলা হয় যে আপনি ইউনিভার্সিটিতে যান, ক্লাস করেন, বাট ইউনিভার্সিটি আপনাকে ফ্লোর নাম্বার, ক্লাসরুম নাম্বার কিচ্ছু বলে নাই, রাইট? সো ঝামেলায় পড়তে হবে। সো এই জন্য ডিফাইন করে দেওয়া হয় বা কোডের মধ্যে বলে দেওয়া হয় যে আমি ভার্সন 5 এ লিখছি, তুমি ব্রাউজারে ভার্সন 5 এর কোডগুলো এক্সিকিউট করবে, কারণ ব্রাউজারের মধ্যে 1 থেকে 5 পর্যন্ত সকল ভার্সনের কোডই রাখা আছে। বুঝতে পেরেছি? ওকে, এটা হচ্ছে কমেন্টস ট্যাগ। এর কাজ হচ্ছে যে আমি যে কোডগুলো লিখছি এই কোডগুলো কি কাজে ইউজ হচ্ছে। এখানে তো 10-12 লাইনের কোড আছে, এই পেজটা যদি 1000 লাইনের হয়, কোন অংশটা কার জন্য সেটা যদি আপনি মেনশন না করেন, 2 দিন পরে 5 দিন পরে আপনি নিজেই বুঝবেন না যে কোন অংশের কি কাজ বা আমি কি করেছি। সো এখানে মেনশন করা হয়, এই ট্যাগটা উপরে লেখা হয়, কমেন্টস ট্যাগ দিয়ে ভেতরে লিখে রাখা হয় যে কোন অংশের জন্য কাজ আমি করছি। ওকে, যদিও এই ট্যাগটার মাধ্যমে আমরা কোডকেও কমেন্ট আউট করে রাখতে পারি, এগুলো কোডকে ডিসেবল করে আমি রাখতে পারি। ফর এক্সাম্পল আমি এটাকে ডিসেবল করে রাখছি, এটা ডিসেবল হয়ে গেছে। আমি যদি সেভ করে এই পেজটাকে লোড দেই, এই লেখাটাকে আর দেখা যাবে না, কোডে আছে বাট সে আউটপুটে আসবে না। ঠিক আছে? তো শর্টকাট কিছু অপশন আছে যে কিভাবে দ্রুত আমরা এই কাজটা করতে পারি। আমি যদি আপনাদের বলি, আপনাকে ক্লোজিং ট্যাগ লিখতে হবে লেস দ্যান, এক্সক্লেমেটরি, দেন 2টা হাইফেন, দেন না ক্লোজিং হবে, রাইট? আবার ক্লোজিং ট্যাগটা আবার 2টা হাইফেন দিয়ে যদি গ্রেটার দেন দেন, দেন ক্লোজ হবে। সেটা সহজ হিসেব, বাট আমরা এটাকে যদি আমরা কার্সর, যে লাইনটাকে আমি ডিসেবল করতে চাচ্ছি, আমি কার্সরটা ওখানে রেখে কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ দিলে এটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি? সো এরকম নেটবিনসের অনেক শর্টকাট আছে যেটা আমরা আস্তে আস্তে করে শিখব, বেনিফিট গুলোর মধ্যে একটা। এখন আমরা একটু দেখি যে এখানে কি লিখতে পারি। আমরা একটু চেক করি। দেখেন এই জায়গাটাতে লেখা দেখাচ্ছে টু ডু সাপ্লাই এ টাইটেল। এখানে যে লেখাগুলো দেখছেন এগুলো সবই কিন্তু ওয়েবসাইটের টাইটেল বা স্ট্যাটাস বলা হয়। তো আমি যদি এখানে হোম লিখি, দেখেন আমি যখন হোম লিখছি, স্পেলিং মিস্টেক হয়েছে, আমার স্ট্যাটাসে কিন্তু হোম আসছে, তার মানে টাইটেলে যা লিখবেন আপনার এখানে ঠিক তাই আসবে। যদি টাইটেলে আপনি বাংলা লিখেন এখানে বাংলাই আসবে। সো ফর এক্সাম্পল আমি যদি সম্ভবত নেই, অভ্রটা রান করা নেই,
কখনো রান করা নেই। আমি বাংলা লিখলে আমার এখানে বাংলায় আসবে, লাইক আমি কোথাও থেকে বাংলা একটা কপি করি। ঠিক আছে, সো আমি বাংলাটা এখানে এভাবে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বাংলা ডিসপ্লে করছে। আচ্ছা, এখন আমরা যদি এই লাইনটাকে অফ করে রাখি, একটু খেয়াল করবেন যে ক্যারেক্টার সেট আমি বাদ দিয়ে দিয়েছি। ক্যারেক্টার সেটটা ইউনিভার্সাল ক্যারেক্টার সেট বলা হয়ে থাকে UTF-8 কে। সো তখন কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ আর ডিসপ্লে করছে না। বাট আমি যদি এখানে ইংরেজি লিখি তখন কিন্তু সে দিব্যি ওটাকে দেখাচ্ছে। আচ্ছা, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। আচ্ছা, এবার এই অংশে আসি। আমরা ডিভ ট্যাগটাকে পরে শিখব। আমরা ছোট ছোট কয়েকটা ট্যাগ নিয়ে কথা বলি, যে লাইক হেডার ট্যাগ। H1 ট্যাগটা সবচেয়ে বড়। আমি লিখছি। সো এই যে টেক্সটটা H1, এই ট্যাগটার কাজ হচ্ছে লেখাগুলোকে স্বাভাবিকের চাইতে বেশ বড় করে দেওয়া, রাইট? এটা হেডার হিসেবে, প্যারাগ্রাফের হেডার হিসেবে অথবা একটা পেজের হেডার হিসেবে আমরা নর্মালি ইউজ করে থাকি, তাই না? একটা পেজে গিয়ে দেখেন বড় করে হেডার লেখা, যে লাইক আমি যখন এখানে আসলাম তখন এই যে লেখাটা বেশ বড়, রাইট? এই লেখাটা বেশ বড়। সো এখানে ইউজ করা আছে কি রেগুলার আছে, রেগুলার সাইজ, বড় লিখে আছে, তার চেয়েও কিছুটা ছোট লিখে আছে, বিভিন্ন টাইপের হেডার আছে। সো হেডার ইউজ করার জন্য বা হেডার তৈরি করার জন্য দেখেন লেখার মধ্যেও হেডার রয়েছে। সো এর জন্য 6 ধরনের হেডার আছে, H1 থেকে শুরু করে H5 পর্যন্ত, অ্যাকচুয়ালি 5টা হেডার রয়েছে। তো আমরা এর সাইজটাও দেখতে পারবো। H1 থেকে শুরু করে আমরা H6, অ্যাকচুয়ালি 5 না 6 পর্যন্ত আছে। 3, 4, 5, 6. 2, 3, 4, 5 and 6. ঠিক আছে, তো আমরা যদি দেখি তাহলে দেখব যে লেখাগুলো অনেক বড়ও আছে, আবার লেখাগুলো অনেক ছোটও দেখা যাচ্ছে, রাইট? তো এটা H1, 2, 3, 4, 5 and 6. 6 সবচেয়ে ছোট, রাইট? এই লেখাটাকে রেগুলার লেখার মতো দেখাচ্ছে, H5টাকে, বাট এগুলোর মধ্যে কিছুটা ভেরিয়েশন রয়েছে। তো যদিও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী CSS দিয়ে এটাকে আরো ডিফারেন্ট অ্যাঙ্গেলে কন্ট্রোল করা সম্ভব।
ওকে, সো আমরা 6টা ট্যাগ দেখছিলাম যে একই রকম দেখতে বাট নাম্বারের পরিবর্তন। ওকে, সো আরেকটা ট্যাগ আছে ছোট ট্যাগ বাট ইফেক্টিভ প্যারাগ্রাফ। বাট আমি যখন লিখছি একটু খেয়াল করেন, আমাকে নেটবিনস হেল্প করছে। আমি যখন লেস দেন দিচ্ছি লিস্ট চলে আসে, এগুলো সবই HTML এর ট্যাগ। আমি বলছিলাম যে 115টা ট্যাগ আছে, আপনার মুখস্থ রাখার দরকার নেই। আপনি জাস্ট পার্শিয়ালি নাম জানেন, যে লাইক আমি স্ক্রিপ্ট এস লিখেছি, SC জানি, তো আপনাকে ট্যাগ শর্ট করে দিচ্ছে। স্টাইল এটা আর ল্যাপটপটা হচ্ছে না। ছিল না, আচ্ছা আমি দেখছি। আচ্ছা, সো আমরা লিখতে যাচ্ছি প্যারাগ্রাফ ট্যাগ। এখানে দেখেন পি লিখলাম, পি লেখার সাথে সাথে তার ক্লোজিং চলে আসে। কিভাবে? আমি লেস দ্যান পি দিয়েছি, তারপরে আমি এটাকে ক্লোজ করে দিয়েছি, গ্রেটার দ্যান পি ক্লোজ হয়েছে, বাট তার ক্লোজিং ট্যাগটা এটা কিন্তু অটোমেটিক চলে আসছে, সাজেশনে আসছে, আমাকে এন্টার দিতে হবে, দিলে সে বসে যাবে। আচ্ছা, আচ্ছা এবার দেখেন যে প্যারাগ্রাফ, আমি কিছু কপি করছি, পেস্ট করছি, এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছি, আমি আবারও এখানে পি ট্যাগ দিচ্ছি এবং আরো কিছু লেখা আমি এখান থেকে নিয়ে আসছি। সো কোডের মধ্যে এটা পাশাপাশি থাকলেও প্যারাগ্রাফ যেহেতু, তারা প্যারার মতো করেই আমার আউটপুট গুলোকে দেখাবে। বাট লেখাটা এরকম আসার কারণ আমরা এই লাইনটাকে বন্ধ করে রেখেছিলাম, রাইট? UTF-8 এবার দেখা যাচ্ছে এবং এটা প্যারার মতো করে দেখাচ্ছে। সো আপনারা এখন পর্যন্ত 7টা ট্যাগ আমরা দেখেছি। টাইটেল একটা আগেই বলেছি, তাই না? তারপরে মেটা UTF বলা হয়েছে, হেড বলা হয়েছে, টেবিল বলা হয়েছে, সরি হেড টাইটেল বলা হয়েছে এবং HTML সম্পর্কে আমরা বলেছি। সো এরকম ছোট ছোট প্রচুর ট্যাগ আছে, যে ট্যাগগুলো আমরা আস্তে আস্তে করে শিখতে পারবো এবং HTML শিখতে বেশি সময় লাগে না। এটা আমরা বারবারই কিন্তু বলছি, খুব সহজ এবং এটাতে কোনো গাফিলতি কিন্তু সহ্য করা হবে না। ওকে, না এখন আমরা লেআউট বা স্ট্রাকচারাল ডিজাইনের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। দেখেন, যে কোনো ওয়েবসাইট এরই স্ট্রাকচার থাকে। আমরা
সহজতম যে স্ট্রাকচারটা, যেটা মোটামুটি সকল ওয়েবসাইট বা রেগুলার টাইপের ওয়েবসাইটে আমরা দেখে থাকি, ঠিক ওরকমই একটা স্ট্রাকচার বানানোর চেষ্টা করব। দেখবেন যেন অলওয়েজ যে কোনো সাইটেরই এই জায়গাটাতে একটা ইমেজ থাকে, সেটাকে লোগো বলা হয়। এখানে আরো একটা ইমেজ থাকে যেটা ব্যানার বলা হয়, রাইট? রেগুলার টাইপের সাইটে এই জায়গাগুলোতে মেনু থাকে, লাইক হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট থাকে না? তো এটা হচ্ছে মেনু এরিয়া। আপনারা যখন ফেসবুকে দেখেন তখন এই জায়গাগুলোতে কি থাকে বলেন তো? সাইড বার বলা হয় এদেরকে। এই জায়গাগুলোতে আপনার কয়টা পেজ আছে, কার সাথে কানেক্টেড, এটা সেটা সব দেখায়। আর এখানে সাজেশন গুলো আসে। তো এটাকে লেফট বার বলা হয়, আর বা লেফট সাইড বলা হয়, এটাকে রাইট সাইড বলা হয়ে থাকে, তাই না? আর নিচের এই অংশটাতে ফুটার বলা হয়। প্রত্যেকটা সাইটেই কন্ট্যাক্ট ইনফরমেশন, গ্যালারি, সার্ভিস, কন্ট্যাক্ট, অনেক ইনফরমেশন ফুটারে দেওয়া থাকে, কারা তৈরি করেছে, কারা রিজার্ভ করে, রাইট? এই জিনিসগুলো তারা দিয়ে থাকে। আর মাঝের জায়গাতেই মূলত কন্টেন্ট গুলো ডিসপ্লে করে, তাই না? তো এই জায়গাটাকে আমরা কন্টেন্ট এরিয়া বলে থাকি। তো এরকম একটা ছোট ডিজাইন আজকে আমরা দাঁড় করানোর চেষ্টা করব ঝটপট, যেটা বেসিক্যালি হোমওয়ার্কেও থাকবে। এরকম একটা ডিজাইন কয়েকবার নিজের থেকে করার চেষ্টা করতে হবে এবং আগামী দিনে এটা এখানে বসে নিজের থেকে করতেও পারতে হবে। না দেখি কপি পেস্টও করা যাবে না, বা আপনি যখন করবেন তখন এর বেশ কিছু পদ্ধতিও আছে সহজভাবে ইমপ্লিমেন্ট করার। আচ্ছা, আমরা আপাতত যদি দেখি, আমি আমার পেজটাকে ব্ল্যাঙ্ক করে ফেলেছি বিকজ বডির মধ্যে আমার কোনো কিছু নেই। আমি টেবিল ট্যাগটা ইউজ করব। টেবিল ট্যাগটা HTML এর সবচেয়ে কমপ্লেক্স ট্যাগ এবং ওই ট্যাগটা দিয়েই আমি শুরু করব, রাইট? সবচেয়ে কঠিনটা দিয়ে HTML এর ট্যাগিং শুরু করছি, যাতে পরের ট্যাগগুলো আপনাদের জন্য বোঝা কঠিন না হয়। কঠিন বলা হয় ইন টার্মস অফ লেয়ার, রাইট? যে ট্যাগটা সম্পন্ন হয় তিনটা ট্যাগের কম্বিনেশনে। আপনারা এখন পর্যন্ত যত ট্যাগ দেখেছেন, দুইটা ছিল ট্যাগ, ওপেনিং আর ক্লোজিং। বাট এখানে এরকম ওপেনিং থাকবে তিনটা, ক্লোজিং থাকবে তিনটা, দেন টেবিলটা কমপ্লিট হবে। টেবিল কাকে বলে বলেন? হোয়াট ইজ টেবিল? দিস ইজ টেবিল, দিস ইজ টেবিল, তাই না? টেবিলের একটা সংজ্ঞা আছে। বলেন। রো রো আর সারি একই কথা, রো আর কলাম থাকতে হবে। তো টেবিল কি? কম্বিনেশন অফ রো অ্যান্ড কলাম। আপনাদের সামনে যে টেবিলটা আছে ওখানে একটা রো আছে, একটা কলাম আছে। আপনারা যেখানে রেজাল্ট শিট দেখেন সেখানে কয়েকটা কলাম থাকে আর নাম্বার অফ রোজ থাকে। স্টুডেন্ট যতগুলো, রো ততগুলো, হ্যাঁ? আর কলাম যে আপনার নাম, আপনি ফেল করেছেন না পাস করেছেন, আপনার মার্কস, আপনার গ্রেড, সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে যদি আমরা টেবিলের সাথে তুলনা করি, রাইট? এখানেও কিন্তু রো আছে এবং এখানেও কলাম আছে, বাট সবগুলোতে সমান সংখ্যক না। আপনারা এক্সেল সম্পর্কে ধারণা রাখেন, তাই না? এক্সেলে যতগুলো কলাম থাকে তার সমানভাবে আবার প্রতিটাতে রো ইমপ্লিমেন্ট করা থাকে, এলোমেলো থাকে না। বাট এখানে সেটা দেখতে কিন্তু এলোমেলো, রাইট? যেমন এখানে 4টা রো আছে, তাই কিনা? 4টা না, নাকি 5টা? গুনে বলেন। কলাম কয়টা আছে?
কলাম ম্যাক্সিমাম 3টা, কোনোটাতে 2টা, কোনোটাতে 1টা, কোনোটাতে 3টা। আমাকে বলতে হবে কলাম ম্যাক্সিমাম 3টা। সো আমরা আগে 1 বাই 1 টেবিল তৈরি করব, একটা একটা, মানে একটা রো থাকবে, একটা কলাম থাকবে। সো টেবিল এভাবে লিখতে হয়, একটু খেয়াল করেন। টেবিল নামে একটা ট্যাগই আছে। ক্লোজ করছি, ক্লোজিং দিচ্ছি, ভেতরে আসছি। টেবিল কার সমষ্টি? রো আর কলাম। তার মানে এখানে একটা রো থাকতে হবে, এখানে একটা কলাম থাকতে হবে। সো রো এর জন্য টি আর বলা হয়, তাহলে আমার একটা রো হলো। দেন আসবে কি কলাম, কলামের জন্য বলা হয়ে থাকে টি 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 টি। সো এইবার আমার টেবিলটা কমপ্লিট হয়েছে। ওকে, সো আমি যদি কোনো একটা মিস করি তখন আমার এই টেবিলটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট সিনট্যাক্সে নেই। ওকে, সো আমার একটা কমপ্লিট টেবিল আছে, বাট এই টেবিলের কোনো আউটপুট নেই, কারণ আউটপুট দিতে বলা হয় না, আমি কোনো কিছু লিখিও নাই। সো আমি এখন আপাতত যেটা করছি, বর্ডার ইমপ্লিমেন্ট করছি। আমরা এই পর্যন্ত শিখছিলাম ট্যাগগুলো। এই প্রথম আমি সবুজ কালারের কিছু একটা লিখেছি, এটাকে বলা হয়ে থাকে টেবিলের মানে ট্যাগের অ্যাট্রিবিউট। ট্যাগের অ্যাট্রিবিউট, আমি যদি বলি টেবিল একটা ট্যাগ, বর্ডার হচ্ছে তার অ্যাট্রিবিউট, তার অ্যাডিশনাল ভ্যালু দিচ্ছেন আপনি, যা আপনাকে অ্যাডিশনাল ভ্যালু দেওয়া হচ্ছে, রাইট? আপনি সোজাসুজি দাঁড়িয়ে আছেন, রাইট? আপনি একরকম, আপনাকে একটা ক্যাপ পরিয়ে দেওয়া হলো, ওইটা আপনার অ্যাডিশনাল ভ্যালু ক্রিয়েট করলো। এখন আপনি ক্যাপ সহ দেখা যাবে আপনাকে। আপনাকে একটা ব্যাকপ্যাক দেওয়া হলো, আপনি ব্যাকপ্যাক পরে দাঁড়িয়ে আছেন, আপনাকে এখন আপনি সোজা দাঁড়িয়ে আছেন ক্যাপ আর ব্যাকপ্যাক সহ, রাইট? সো অ্যাট্রিবিউট গুলোর ট্যাগকে যদি আপনি পরিবর্তন করতে চান বা এক্সট্রা কোনো কিছু তার ভেতরে পুট করতে চান, তাহলে সেখানে দিতে হবে কি তার অ্যাট্রিবিউট। সো আমি বর্ডার ইমপ্লিমেন্ট করে চারিদিকে একটা বর্ডার দেখার চেষ্টা করব। টেবিল কিন্তু এসেছে, দেখা যাচ্ছে, যার চোখ ভালো সে দেখতে পাবে। সো এখানে একটা কিছু দেখা যাচ্ছে, রাইট? সো এটা হচ্ছে টেবিল, আপাতত তার সাইজ। এটাকেও আমরা কন্ট্রোল করতে পারবো অ্যাট্রিবিউটের মাধ্যমে, লাইক উইথ। আমি ফোর্স করব, কিছু এররও ক্রিয়েট করব। আমি 1024 বলছি, এটা হবে উইথ। এটা অ্যাকচুয়ালি পিক্সেল, পিএক্স বলা হয়। আপনারা হয়তো শুনেছেন যে রেজুলেশন বলে একটা ইস্যু আছে, যে আপনারা রাইট ক্লিকে প্রপার্টিতে গিয়ে গ্রাফিক্স অপশনে গিয়ে রেজুলেশন চেঞ্জ করেন, তাই না? লেটেস্ট ল্যাপটপস গুলোতে অনেক অনেক হাই রেজুলেশন থাকে, তাই না? যত বেশি গ্রাফিক্স ভালো তত বেশি সুন্দর দেখা যায় সবকিছু। সো নর্মালি স্ট্যান্ডার্ড রেজুলেশন আগে ছিল 980, এখন 1024 এ সেটেড। যে ডেস্কটপ গুলো, ল্যাপটপ গুলোতে 1024 রেজুলেশন থাকে। এখন অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সো আমরা যদি একটু সেভ করে নিয়ে দেখি, উইডথটা বেড়ে যাবে। দেখেন 1024 এ দেখা যাচ্ছে, এটা 1280 স্ক্রিনে আছে। দ্যাট মিন্স আমার রেজুলেশনটা উইথ হচ্ছে 1280, আর আমি বলেছি 1024। সো 1024 উইথ এসেছে, রাইট? এবার আমি হাইট সেট করার চেষ্টা করব। হাইটটা কিভাবে হবে? হাইটটা লাইক আমি 1100 বলছি। হাইটটা বেসিক্যালি এখন ডেপ্রিকেটেড টেবিল থেকে। সো হাইট লেখার সাথে সাথে রেড মার্ক এসেছে, এটা এরর। তারপরেও HTML এরর সহ কাজ করতে পারে, যেহেতু আমরা এখনো CSS জানি না। সো আমরা আপাতত এরর সহই কাজ করব। তার একটা উইথ হয়েছে, তার একটা হাইট হয়েছে, খেয়াল করেছেন? আচ্ছা, এবার তাকে অ্যালাইন দিব, অ্যালাইন। সো এখানে যা লিখছেন সেটা কিন্তু এখানে আস্তে আস্তে করে সেট হচ্ছে, সেন্টারে চলে আসছে। তো আমরা টেবিল লিখলাম, কোনো আউটপুট পাই নাই, বাট আমি যখন টেবিলের সাথে সাথে অ্যাট্রিবিউট দিয়ে শুরু করেছি, তখন সে কিন্তু তার আউটপুটটা তার মতো করে জেনারেট করা শুরু করেছে। আমি বর্ডার দিলাম, তার উইথ দিলাম, তার হাইট দিলাম, এবং তার অ্যালাইন সেট করে দিলাম। ঠিক আছে, কোনো কোশ্চেন? PX দেওয়া না দেওয়া একই কথা, হাইটে না দিলেও কোনো সমস্যা নেই। বাট ভিন্ন ভিন্ন, লাইক আপনি যদি সেন্টিমিটার বলতে চান, CM লিখতে হবে। হ্যাঁ,
ইএম লিখতে হবে। সিএম ইএম বলে আরো কিছু সাবসেকশনস রয়েছে, বাট পিএক্স টা জেনারিক, ওটা ডিফল্ট বলা হয়ে থাকে। আচ্ছা, এবার আমার এখানে কয়টা রো আছে? 4টা। তাহলে আমি রো 4টা বানানোর চেষ্টা করি, এটাকে আমরা কপি করি, তাই না? কপি করি, কারণ এখানে একটা রো একটা কলাম আছে, কিন্তু আমি এটাকে পুরোটাকে কপি করে আরো 3 বার পেস্ট করব। কপি করলাম 1 2 3, তাই না? কয়টা হলো রো? 4টা রো হবে এবং প্রত্যেকের একটা করে কলাম থাকবে। খেয়াল করেন, কারণ প্রতিটা রোতে একটা করে টিডি আছে, একটা করে টিডি আছে। টিডি মানে কি? কলাম। 2টা হবে। একটু খেয়াল করেন, আমার 4টা রো হয়ে গেছে, কিন্তু আমার হাইটে কিন্তু চেঞ্জ আসে না, বাট আমার 4টা রো হয়েছে। এবার কলামের সংখ্যা, যে আমার প্রথমটাতে কয়টা কলাম আছে? 2টা। সো আমার এখানে কলাম হবে কয়টা? 2টা। সো আমি 2টা কলাম দিলাম। এখন কথা হচ্ছে যে আমি চট করে কিন্তু লাইন কপি করে ফেলছি, বাট আপনারা কিভাবে করবেন? আপনারা শুরুতে যেটা করেন যে এটাকে কপি করেন, কন্ট্রোল সি দেন, আপনারা এটা কিন্তু জানেন, কন্ট্রোল ভি দেন, এটা হবে। বাট প্রোগ্রামিং করার জন্য রেগুলার কাজে সময় নষ্ট করাটা কিন্তু অন্যায়, রাইট? সো আপনি যেটা করবেন, যেটাকে কপি করতে চাচ্ছেন, কার্সরটা তার বাম রাইট সাইডে রেখে কন্ট্রোল শিফট ডাউন কি দিলে সে কপি হয়ে যাবে, নিচে একটা লাইন চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোল শিফট ডাউন কি। আচ্ছা, সো আমার উপরেরটাতে 2টা দরকার, আমার মাঝেরটাতে আমার 2 নম্বর রোতে একটা টিডি দরকার। 3 নম্বর রোতে কয়টা টিডি লাগবে? 3টা টিডি লাগবে। আমি 3টা টিডি দিয়েছি। আর 4 নম্বর রোতে একটা টিডি লাগবে। সো আমার কিন্তু টিডি সংখ্যা দেয়া হয়েছে, বাট আমি যা চেয়েছিলাম সেটা হয় নাই, রাইট? এটা করার জন্য আমাকে এখন প্রপার্টির ইউজ করতে হবে। নতুন কোনো ট্যাগের দরকার নেই, আমাকে অ্যাট্রিবিউটের সাহায্য নিতে হবে। অ্যাট্রিবিউট দিয়ে আমি এরকম ডিজাইন করে ফেলতে পারবো। এখন বক্স গুলো তো এসেছে, দেখেন আমার যতগুলো বক্স দরকার, উপরে 2টা, নিচে একটা, তারপরে পাশাপাশি 3টা, তার পাশে একটা, এগুলো কিন্তু এসেছে। বাকি জায়গা ফ্রি আছে, বাট এই ফ্রি জায়গাগুলোতে কিন্তু লজিক আছে যে কেন ফ্রি আছে। একটু খেয়াল করে দেখেন যে এখানে কি লজিকটা ইমপ্লিমেন্টেড, আপনারা ধরতে পারেন কিনা কেন এই জায়গাগুলো ফাঁকা। কোডে আমি যাচ্ছি, কোড আমি দিয়ে দিব, হ্যাঁ, পেন ড্রাইভে করে কোডও দিয়ে দিব। তো এটা হচ্ছে মূলত লজিকটা হচ্ছে এরকম যে টেবিল যে রোটাতে ম্যাক্সিমাম কলাম থাকবে সে এক্সপেক্ট করবে যে ওই কলামগুলো সবগুলো রোতে থাক। মানে আমার এখানে কিন্তু কয়টা কলাম আছে? 3টা। সো একে সর্বোচ্চ জায়গা দিয়ে দিয়েছে, বাট উপরেরটাতে কয়টা আছে? 2টা। সো একটার পরিমাণ জায়গা, একটু খেয়াল করেন, একটা পরিমাণ জায়গা গ্যাপ হয়ে রয়েছে। এখানে আছে একটা, 2টার পরিমাণ জায়গা সে গ্যাপ করে রেখেছে। সো এগুলো আমাকে কভার করে নিতে হবে। যে আমি যদি বলি যে না আমার 3 করেই প্রত্যেকের মান 3 হবে, 1 2 এরকম হলে চলবে না। তো একজন যদি মানুষ থাকে তাকে যদি আমি 3 দিয়ে দেই, তাহলে 3 জনের সমান হয়ে যাবে। সেটা বুঝতে পেরেছেন? তো সেই সিস্টেমটা আমাদের করতে হবে। তার আগে আমি পজিশনগুলোর নাম লিখে নেই। সো প্রথম রোয়ের এই জায়গাটাকে আমরা বলছিলাম লোগো, ব্যানার, এটাকে আমি বলছিলাম মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার। তাহলে কি কি আছে? লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট আর ফুটার। সো লেটস চেক যে আমাদের এই জায়গাগুলোতে লেখাগুলো ঠিকমতো আসছে কিনা। আমি লোড দিচ্ছি কিন্তু, হ্যাঁ, আমাকে রিফ্রেশ দিতে হবে প্রতিবার। আমাকে আউটপুট ওখানে কোড লেখার পর আগে সেভ করতে হবে, তারপর এখান থেকে লোড দিতে হবে, দেন আমরা আউটপুট দেখতে পারবো। ক্লিয়ার? আমি আজকে কিন্তু 1 to 1 হচ্ছে না, নেক্সট ডেতে ইন্ডিভিজুয়াল মেশিনে প্রত্যেকে কোড লিখবে, আউটপুট আমাকে দেখাবে। ওকে, সো এবার কথা হচ্ছে যে আমরা এখনো শেপ তৈরি করতে পারি নাই, শুধু নাম দিয়েছি।
এই জায়গাটুকুকে দখল করার জন্য আমি যদি ব্যানারকে বলি যে তুমি একা না, তোমাকে দুইজনের মান দিয়ে দেওয়া হলো, দুইজনের সমান শক্তি দিয়ে দেওয়া হলো, রাইট? সো সেটা করা যায়, এই কারণেই নাম লিখে নিলাম। এই টিডির মধ্যে গিয়ে আমি বলবো কলাম স্প্যান, যার ভ্যালু কত হবে 2। কলাম স্প্যান 2 দিলে সো ব্যানারের জায়গা সে নিয়ে নেবে, নিয়েছে, রাইট? তাহলে আমি মেনুতে কত দিব? কলাম স্প্যান 3। সো কলাম স্প্যান মেনুতে আমি 3 দিয়েছি, সো মেনুতে চলে গেলাম। দেন ফুটারে 3। কলাম স্প্যান 3। সো আমরা এইটা পেলাম। সো এখন কাছাকাছি চলে আসছি, বাট উইথ হাইটে একটু গন্ডগোল আছে, তাই না? যেমন মেনুটা এতটা মোটা না, এই কন্টেন্টের জায়গাটা এতটুকু ছোট না, রাইট? ফুটারটাও এত বড় না। সো আমাকে একটু সাইজ দিতে হবে, হাইট কন্ট্রোল করতে হবে। আর এই লোগোর সাইজটা এত বড় হবে না, রাইট? একেও একটা সাইজে নিয়ে আসতে হবে। সো স্ট্যান্ডার্ড কিছু ভ্যালু আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সো লোগোতে আমি যদি বলি হাইট হবে 150, তাহলে টেবিলের কমপ্লেক্সিটি বলছি। এখন টেবিলকে কমপ্লেক্স কেন বলা হয়? যে আমি লোগোর হাইট দিয়েছি, সে ব্যানারেরও হাইট লোগোর সমান করে দেবে। কারণ একই রোতে দুইটা কলামে ডিফারেন্ট হাইট করা যায় না টেবিলে। আমি যদি চাই যে লোগো এবং ব্যানারের ডিফারেন্ট হাইট হবে, পসিবল না, এটা টেবিল দিয়ে করা সম্ভব না, রাইট? বাট আপনার ডিজাইন কাস্টমার বলতেই পারে যে লোগোর হাইট আর ব্যানারের হাইট ডিফারেন্ট হবে, তখন সেটা টেবিল দিয়ে করা সম্ভব হবে না। বুঝতে পেরেছি? তো তখন আমাকে হয়তো সিএসএস এর সাহায্য নিতে হবে। সো টেবিল দিয়ে ডিজাইন হয়েছে অনেক আগে, 1994 সালে, এবং সেটা 2002-3 পর্যন্ত ইউজ হয়েছে। তারপর থেকে সিএসএস বেস ডিভ ওরিয়েন্টেড ডিজাইন হয়। এখন যেটা হয় রেসপন্সিভ ডিজাইন। তো এটা শেখানোর মূল কারণ হচ্ছে যে একদম বেসিক থেকে আসা, শূন্য থেকে আসা। ঠিক আছে? আচ্ছা, আমি হাইটটা দিয়েছি, আমরা সিএসএস না জেনেও লেআউট করতে পারছি। সো লোগোটার হাইট হয়েছে, একটু খেয়াল করেন, লোগোর হাইটের সাথে ব্যানারের হাইটও কিন্তু সেম হয়ে গেছে। আরেকটি বিষয় আছে, এটা তো গেল ভার্টিক্যাল স্পেসিং এ। হরিজন্টাল স্পেসিং এ আমরা ভার্টিক্যালি যখন দেখব যে লোগোর উইডথটা যদি আমি কমাই, আমার এই উইডথটাও, এই লেফটের এই উইডথটাও কমে আসবে। তার মানে সে হরিজন্টাল এবং ভার্টিক্যালি স্ট্রিক্টলি কি ফিক্সড ভ্যালু ইউজ করেন। তো সেই ক্ষেত্রে আমি যদি উইডথ বলি 150, দেন কি হয় দেখেন, লেফট ছোট হয়ে গেছে, আমার লোগো ছোট হয়ে গেছে। বাট আমি লোগোতেই ভ্যালু দিয়েছি, সে কিন্তু লেফটকে ছোট করে ফেলেছে। ভার্টিক্যালি সেম ভ্যালু চাই একই কলামে, রাইট? এটা ফিক্সড। আপনি চাইলেও লোগো আর লেফটের উইথ ডিফারেন্ট করতে পারবেন না টেবিলে। এটা পসিবল যে আপনি ডিফারেন্ট দেখাতে পারেন, টেবিলের ভেতরে টেবিল আরো কমপ্লেক্স করে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। বাট যখন সিএসএস আসবে তখন আপনি ইজিলি এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন। সো আমরা অলমোস্ট শেষের দিকে আসি। আমরা মেনুতে এসে যদি আমরা বলি হাইট 50 পিক্সেল, দেখেন মেনুটা ছোট হওয়াতে এই লেফট কন্টেন্ট এরা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে এবং অটোমেটিক জায়গা নিয়ে নিচ্ছে। রাইটটাকে অ্যাকচুয়ালি দেখেন, লেফট আর রাইট অলমোস্ট সেম উইথের, তার মানে লেফটের সমান উইথ আমি রাইটকে দিয়ে দিব। তো রাইটকে যদি সমান উইথ আমি দিতে চাই, রাইট টিডিতে এসে আমরা উইথ যাকে দিব সেই টিডিতে এসে ভ্যালু দিতে হবে। ওকে, সো 150 পিক্সেল উইথটা সেট হয়ে গেছে। এখন আমাদের আসতে হবে কোথায়? ফুটারে। সো ফুটারে এসে ফুটারের স্ট্যান্ডার্ড হাইট 80 পিক্সেল। সো ফুটারও পেয়েছে। সো আমরা যে ডিজাইন চেয়েছি সেটা কিন্তু এখানে আছে। সো নেক্সট ডেতে আমি কিভাবে ইমেজ আনতে হয়, হাইপারলিংক ক্রিয়েট করতে হয়, এক পেজ থেকে আরেকটা পেজে কিভাবে যেতে হয়, হ্যাঁ,
ফর্ম কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো কিন্তু শিখে যাব। তার মানে আপনারা HTML দিয়ে আপনারা আপনাদের পোর্টফোলিও বানাতে পারবেন। বুঝতে পেরেছি? সো এতটুকু রপ্ত করে আসতে হবে। আমি যে কোনো ডিজাইন দিতে পারি সেটা করতে পারতে হবে আপনাদের। আর ছোট ছোট যে কয়েকটা ট্যাগ দেখিয়েছি সেগুলো শিখে আসতে হবে। আর ক্লাস 10টাতে আসতে হবে। ঠিক আছে? ওকে, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও আপনারা রান করে দেখতে পারবেন। আমি API ফরম্যাটে দিয়ে দিচ্ছি।